হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৩৬। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হেসকে তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চাপলো। ফিসফিসিয়ে বলতে চাইলো, আমি জানি না কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদের খুঁজছে। ওরা ওরা পাহাড়ি জঙ্গলি, আমাদের মেরে ফেলতে চাই। প্লিজ আপনি আমাদের বাঁচান। আমি মরতে চাই না। আবার আপনার সাথে এখনো সংসার করা হয়নি, আপনার জন্য বউ সাজা হয়নি, আপনাকে নিয়ে এখনো এক জনম স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান প্লিজ নেতা সাহেব। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না। প্লিজ আমাদের সাহায্য করুন। মায়ের কান্নায় হৃদের মন অস্থির হলো। ছটফটে ব্যাকুল হলো মস্তিষ্ক। হুট করে যেন হৃদ বুঝতে পারলো তার বউকে ছাড়া সে একেবারে অচল। এ- এই মেয়ের কিছু হবে ভেবে যেন তার নিঃশ্বাস আটকে আসছে। আল্লাহ না করুক তার বউয়ের কিছু হলে। এর বেশি আর ভাবতে পারলো না হৃদ। নিঃশ্বাস আটকে আসার মতো থমকে দাঁড়ালো। বলিষ্ঠ হাত জোড়ে কম্পন অনুভব করলো মুহূর্তেই। হৃদ নিজে সেই কম্পিত হাতের দিকে তাকালো। ডান হাতটা রক্তে ছুঁই ছুঁই। হয়তো তখন টেবিলের জিনিসপত্র ছুঁড়ে ফেলার মধ্যে ধারালো কিছুতে কেটে গেছে। তাজা রক্তে ব্যথা তার অনুভব হলো না, বরং ভীষণভাবে বুক কাঁপলো। কলিজা নড়ছে বইয়ের বিপদের কথা শুনে। হৃদের এতদিন মনে হতো বউকে শুধু সে পছন্দ করে, হৃদ চাইলে ঠিকঠাক সংসার করার মতন। কিন্তু এখন মনে হচ্ছে তার পুরো দুনিয়া ঘুরে এই মেয়ের আগে পিছু। এই মেয়ের শূন্যতা সে নিতে পারবে না। হৃদের সাধ্যের বাইরে বউকে হারিয়ে বাঁচা। অস্থির উত্তেজিত হৃদের কণ্ঠে স্বর কেমন কমে আসলো অসহায়ত্বে। এই প্রথম মনে হলো হৃদ অসহায়, ভীষণভাবে অসহায় এই নারীর সামনে। তার ক্ষমতা টাকা পয়সা কিছুই কাজে দিচ্ছে না। সে পারছে না বউকে সেভ করতে। অস্থির হৃদ ব্যাকুলতা চেপে ধীর গলায় মায়াকে শোধালো, জান, জান, জান রিল্যাক্স, এই তো আমি আছি। কিছু হবে না তোমার। শুধু একবার ঠান্ডা মাথায় বলো তুমি কোথায় আছো। আশপাশটা চেনার চেষ্টা করো জান। হৃদের নরম স্বরে পিছনেই তীব্র অস্থিরতায় ঠাহর করতে পারল না ফোনের ওপাশে থাকা মায়া। বরং একইভাবে ফুপানো গলায় মায়া বলল, আমি জানি না তো কোথায় আছি। আশেপাশে কিচ্ছু চিনতে পারছি না অন্ধকারে। আমাদের কলেজ বাস আমাদের রেখে চলে গেল অনেক আগেই। বিগত 2 ঘন্টা ধরে আমি আর আমার এক ফ্রেন্ড এই পাহাড়ের মাঝে দৌড়াচ্ছি জঙ্গলি ছেলেদের হাত থেকে বাঁচতে। এখন আর দৌড়ানোর শক্তি নেই নেতা সাহেব। আমরা দুজনেই আহত। পাহাড়ের একটা গুহায় লুকিয়ে আছি। আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারবো জানি না। আশেপাশে জঙ্গলি ছেলেগুলো আমাদের খুঁজছে। ধরতে পারলে সব শেষ। ইজ্জত আর আপনাকে দুটোই হারাবো নেতা সাহেব। প্লিজ আমাদের সেভ করুন, প্লিজ, প্লিজ। মায়ের আকুতি কথায় হৃদের মেজাজ খারাপের রক্ত টগবগিয়ে উঠল রাগে রিরি করে। সে না পারছে মায়াকে চিবিয়ে খেতে। তার না করা সত্ত্বেও মায়া ট্যুরে যাওয়ার বিষয়টি হৃদের মেজাজ খিঁচল। হাতের কাছে থাকা কফির মগটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারতে মারতে চেঁচালো হৃদ, কই গিয়েছিলি তুই আমাকে না বলে? হৃদ, হৃদ, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যদি তোর কিছু হয় আমি সব শেষ করে দিব হৃদ। আমার হৃদের বাকি কথাগুলো শেষ করার আগে টুটটুট শব্দ করে মায়া কলটি কেটে যেতে হৃদের পাগলামো আরো বাড়ল। হৃদ বুঝতে পারছে তার বউ খারাপ কোনো জঙ্গির হাতে পড়েছে। হৃদের মন মস্তিষ্ক অচলে কম্পিত হাতে দ্রুত কল মেলালো মায়াকে। অথচ রাফার ফোনের ব্যালেন্স শেষ হতে কল কেটে গেল। মায়া হ্যালো হ্যালো বলে পুনরায় সময় ব্যয় না করে হৃদকে কল করতে গিয়ে বুঝতে পারল ফোনের ব্যালেন্স না থাকার বিষয়টি। বিপজ্জনক অবস্থায় মায়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তার আগে উচ্চস্বরে মুঠোফোনটি বেজে উঠল অন্ধকার নিস্তব্ধতা কাটিয়ে। ফোন সাইলেন্ট না থাকায় সেই শব্দ আশেপাশে ছড়িয়ে পড়তে মায়া তাড়াহুড়ো করে কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল আশেপাশে জঙ্গিদের ছেলেগুলোর মাঝে হইচই। মায়ের ফোনের শব্দ তাদের কানে ততক্ষণে পৌঁছে গেল এবং সেই শব্দ ছড়িয়ে ছিটিয়ে থাকায় ছেলেগুলো একত্র হয়ে খোঁজ করলো মায়াদের। ভাগ্য খারাপ হওয়ায় মায়া হৃদের কল রিসিভ করে হ্যালো বলার আগেই গুহার বাইরে উপস্থিতি পেল সেই ছেলেগুলোর। আতঙ্কিত মায়া হৃদের ফোনটি রিসিভ করে চুপ করে রইল ভয়ে। জড়সড় অবস্থায় গুহার ভেতরে সিটিয়ে বসতেই ফোনের ওপাশ থেকে হৃদের অস্থির অনবরত ডাকাডাকি শুনতে পেল। মায়া হৃদের ফোন দুহাতের মুঠোয় চেপে চুপ করে যেতেই গুহার বাইরে জঙ্গি ছেলেগুলোর হইচই কথা শোনা গেল। ঝরঝরে চট্টগ্রামের ভাষায় বলতে শোনা গেল একে অপরকে, এই খোঁজ খোঁজ, ফোনের আওয়াজটা এই দিকটা থেকেই আইছে। মায়া দুইটা মনে হয় আশেপাশে কোনোখানে লুকাইয়া আছে। তাড়াতাড়ি খোঁজ, শালি দুইটারে পাইলে জীবনের কষ্ট দিয়া মারমু। মারুফ নামে ছেলেটির কথায় তৎক্ষণাৎ সায় জানালো তিতাস নামের হ্যাংলা পাতলা ছেলেটি। মায়ের ওপর ক্ষোভ প্রকাশ করে বলতে লাগলো, হ ভাই,
নতুন মায়াডারে একটু বেশি কষ্ট দিতে হইব। হেতে আমাগো সাফিনের অবস্থা খারাপ কইরা দিছে। হের মাথাটা ফাটাইয়া ভাগ ভাগ কইরা দিছে। এই মায়াডা বহুত চালাক। আমাগো এত দৌড়ের ওপর রাখছে এই মায়াডাই। হেই শালীরা আগে ধরবো সবাই মিলে। কষ্ট কারে কয়ে সবাই মিলে আজকে বুঝাবো রাত্রে। এ- এই শালী আশেপাশে কোনোখানে লুকাইয়া আছে। তোরা তাড়াতাড়ি খোঁজ, আবার পালাইবার আগে। ছেলেগুলো চিল্লাচিল্লির কথা ফোনের ওপাশে হৃদের কানে পৌঁছালো। এই প্রথম আতঙ্কে হৃদের বুক কাঁপলো থরথর করে। মনে হলো হৃদের দুনিয়া ঘুরছে। থমকে যাওয়ার মতো হৃদের দুনিয়াটা শেষ হয়ে যাবে মুহূর্তেই। হৃদ তার কিছুই করতে পারবে না। তার বউ বিপদের মুখে দাঁড়িয়ে, আর হৃদ ঢাকায় নিজের বাড়িতে। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে হৃদের যতটা সময় লাগবে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যাবে। তার বউকেও চিরতরে হারিয়ে ফেলবে। হারানোর ভয়ে হৃদের সমস্ত কায়া নাড়িয়ে কেঁপে উঠল শরীর। দুর্বলতায় শরীরের শক্তি খুইয়ে পড়তেই পাশের টেবিলটা সহ শক্ত করে আঁকড়ে ধরল। ফোনটা কানে চেপে কম্পিত স্বরে হৃদ বলল, আমার জন্য নিজেকে কিছুক্ষণ সেফ রাখতে পারবে বউ? ওয়াদা করছি, বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাকে। তোমার জামাই সুপারম্যান হয়ে হলেও পৌঁছাবে তোমার কাছে। শুধু একটুখানি রক্ষা করবে নিজেকে, জান। হৃদের দুর্বলতার ভাষা মায়ের কান্নার কারণ হলো। অসাবধানতার বশে ফের ফুপিয়ে কেঁদে উঠতে বাহিরের ছেলেগুলো ঠাহর করতে পারল মায়েদের উপস্থিতির ঠিকানা। হইচয়ে ছেলেগুলো গুহার সম্মুখে আসতে মায়া হৃদের কথার উত্তর আগে আতঙ্কে ফোন হাতে নিয়ে অপর হাতে রাফা ফোনটি চেপে গুহার ভেতরের পথে হুমড়ি দিয়ে প্রাণপূর্ণ দৌড়ালো বাহিরের রাস্তায়। ততক্ষণে ছেলেগুলো বন্ধ গুহার মুখ খুলল মায়ের ঢেকে দেওয়া গাছপালা টেনে সরিয়ে। হামাগুড়ি দিয়ে বসে সবার ফোনের আলো গুহার ভেতরে ফেলতেই দেখলো মায়ের রাফাকে নিয়ে গুহার ভেতরের পথে চলে যেতে। হইচয়ে চিৎকারে মারুফ ছেলেটি আগে চেঁচালো। সবার উদ্দেশ্যে বলল, এই তো, সাড়ে দুইটারে পাইছি। এইবার যাইব কই? ধরা তো পড়বই। এই তিতাস, তুই পলাশিয়া নিয়া গুহার ভেতরে ঢুক। আর আমি, রাসেল, সুজন, রতন, মানিক এই গুহার শেষ মাথায় গিয়া দাঁড়াই। শালি দুইটা বাইর হইলে কেল্লা ফতে। এই চল চল সবাই চল। মায়া দুইটা বাইর হয়ে এবার আগেই ধরতে হইব। মারুফ ছেলেটির কথায় তৎক্ষণাৎ তিতাস আর পলাশ নামক ছেলেটি গুহায় ঢুকলো মায়াদের পিছন পিছন। বাকি ছেলেগুলো অন্ধকার রাস্তায় দৌড়ালো গুহার শেষ রাস্তার দিকে, যেটা দিয়ে মায়াদের বের হওয়ার কথা। চারিদিক থেকে বিপদে ঘিরা মায়া তখনও প্রাণপূর্ণ চেষ্টা করছে দ্রুত বের হতে। এই গুহার যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। আতঙ্কিত মায়া রাফা অনুভব করলো ওদের পিছন পিছন জঙ্গি ছেলেগুলো প্রবেশ করেছে গুহায়। বাঁচতে হলে ওদের এই মুহূর্তে কি করতে হবে জানা নেই। তবে মায়া যে কোনো বিনিময়ে নিজের ইজ্জত খইয়ে মরতে চায় না। মরার হলে সে এমনি মরবে। মুঠোফোনে হৃদের কলটি অনেক আগে বিচ্ছিন্ন হয়ে গেছে যথেষ্ট নেটওয়ার্কের সংযোগ না থাকায়। হৃদ মায়াকে বারবার কল দিবে সেটা মায়া জানে, কিন্তু মায়ের কিছুই করার নেই। এই মুহূর্তে মায়া প্রাণ বাঁচানো দেয় দৌড়াচ্ছে না, বরং ইজ্জত খোয়ানোর ভয়ে পালাচ্ছে। ভাগ্যক্রমে গুহার শেষ মাথায় আসতেই মায়া দেখলো ওই গুহার দুটো সরু পথ দুদিকে চলে গেছে। প্রথম অবস্থায় মায়া বুঝলো না ডান দিকে যাবে নাকি বাম দিকের রাস্তায় যাওয়া উচিত। সময় নষ্ট না করে অনবরত আল্লাহর নাম নিতে নিতে ঘুরে গেল বাম রাস্তায়। ভাগ্য সহায় হওয়ায় সেফলি গুহা থেকে বের হতে দেখলো ওদের থেকে অনেক দূরে গুহার অপর মুখে সবাই ওত পেতে দাঁড়িয়ে মায়া আর রাফাকে ধরতে। আতঙ্কিত রাফা কিছু বলবে তার আগে হঠাৎ পায়ের টান অনুভব করতে দাঁড়িয়ে থাকা রাফা উল্টে পড়ল মাটিতে। রাফার চিৎকারে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো মায়াদের দেখতে পেয়ে হইচয়ে এদিকটাই দৌড়ালো। মায়া দ্রুত রাফাকে টেনে ধরতে চেয়ে বুঝতে পারলো গুহার ভেতরে থাকা তিতাস ছেলেটি রাফার পা আঁকড়ে ধরে আছে যেতে না দিয়ে। তাড়াহুড়োয় মায়া কি করবে বুঝতে না পেরে হাতের কাছে যা পেল তাই দিয়ে ছুঁড়ে মারলো গুহার ভেতর। পাহাড়ি লাল বালু মুঠো ভর্তি নিয়ে অনবরত ছুঁড়ে মারায় মুহূর্তে চেঁচালো তিতাস আর পলাশ নামক ছেলে দুটো। মায়ের হঠাৎ বালুর আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তারা। নিজেদের চোখ বাঁচাতে রাফার পা ছেড়ে দিতেই মায়ের রাফাকে টেনে তুলে ফের দৌড়ালো পাহাড়ের উঁচুর পথে। বেখালি মায়ের রাফাকে বাঁচাতে গিয়ে তাড়াহুড়োয় হাতের ফোনটা সেখানেই ফেলে আসলো। কিছুটা পথ দৌড়াতে দৌড়াতে কানে আসলো ফোনের রিংটনের শব্দ। আতঙ্কিত মায়ের পেছন ঘুরে দেখলো গুহার সামনে অল্প আলোয় ফোনটি বাজছে। হয়তো হৃদের কল এসেছে। কিন্তু ফিরে গিয়ে ফোনটা তুলে আনার সুযোগ মায়ার আর ছিল না। ততক্ষণে মায়ার পিছনে জঙ্গি ছেলেগুলো ছুটছিল। অসহায় মায়া হু হু শব্দ করে কেঁদে উঠল। এমন অসহায় পরিস্থিতিতে মায়ের শুধু হৃদের কথাই মনে পড়ছে। মনে হচ্ছে এই যাত্রায় মায়া বেঁচে যাক। জীবন একটা সুযোগ দিক মায়াকে ওর স্বামীর কাছে ফিরে যাবার। মায়ের কত স্বপ্ন নিজের জীবনকে নিয়ে। আজ যেন সব শেষে পথে লাগছে এই অন্ধকার পাহাড়ের পথে দৌড়াতে। উদ্দেশ্যবিহীন মাদের দৌড় শেষ হলো উঁচু পাহাড়ের শেষ প্রান্তে এসে। এখান থেকে এগোনোর পথ শেষ। সামনে মরডের গহীন খনন।
পিছনে জঙ্গির আতঙ্ক, ওদের ফিরে যাবার পথ বন্ধ। এখান থেকে ঘুরে দৌড়াতে চাইলে ততক্ষণে ধরা পড়ে যাবে জঙ্গিদের হাতে। মায়েরাফা দুজনে হা করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে একে অপরের দিকে। দুজনের চোখে আতঙ্ক, ভয় আর অশ্রু। এরপর কি হবে দুজনই জানে। এখান থেকে লাফ দিলে মৃত্যু নিশ্চিত। আবার দাঁড়িয়ে থাকলে জঙ্গিদের হাতে ইজ্জত খইয়ে অসম্মানজনক মরতে হবে, এটাও নিশ্চিত। দুই দিক থেকে ওদের মৃত্যু নিশ্চিত। পার্থক্য শুধু পাহাড় থেকে লাফ দিলে সম্মানের সহিত মরবে, আর প্রাণের ভয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গিদের হাতে অসম্মানের সহিত ইজ্জত খইয়ে মরবে। দুর্বল শরীরে দুজনের আঁকড়ে ধরা হাতগুলো অনবরত কাঁপছে। পিছনে ছেলেগুলোর হইচই চিৎকার, মায়া রাফা দুজনেই ভয়ে আতঙ্কে পিছনে তাকালো। ছেলেগুলো অনেকটাই কাছে চলে এসেছে। যা করার মায়াদের এক্ষুনি করতে হবে। মায়া যখন পাহাড় থেকে লাফ দিবার মনস্থির করলো, তখনই আতঙ্কিত রাফা কাঁদতে কাঁদতে আকুতি স্বরে বাঁচার আহাজারি করে বলল, আমি পারবো না মায়া, আমাকে দ্বারা হবে না এখান থেকে লাফ দেওয়া। আমি মরতে চাই না মায়া, আমি বাঁচতে চাই, আমার ভয় করছে। রাফার হাতটা শক্ত করে চেপে ধরার মতো মায়া তাকালো রাফার দিকে। একই কান্না মিশ্রিত কম্পিত স্বরে বলল, এর থেকে উত্তম আর সহজ মৃত্যু আমাদের আর হতে পারবে না রাফা। পেছনে 10টা ছেলে আছে, তাদের হাতে ধরা পড়া মানে বুঝিস? তাদের ভোগের কারণ হব আমরা। তারপর তীব্র যন্ত্রণা দিয়ে মারবে। এর চেয়ে ভালো মরতে যখন হবেই, তখন ইজ্জত বাঁচিয়ে আগেই মরে যাই। আমি পারবো না মায়া, প্লিজ আমাকে বাঁচা। আমি মরতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে চল। তোর তো অনেক সাহস, চল আবার দৌড়াই, তারপর লাফ দিতে চাই না, আমি বাঁচতে চাই। রাফার বাঁচার তীব্র আকুতিতে মায়ের কান্না বাড়ল। মরতে কেই বা চায়, মায়া চায় মরতে। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে রাফার যেমন বাঁচার আকুতি জানাচ্ছে, এর থেকে বেশি মায়ের আকুতি কোনোভাবে ওরা বেঁচে যাক। কিন্তু এরপরও কিছু করার নেই ওদের। হৃদের কথা মায়া স্মরণে আসতে ঝরঝর করে চোখে পানি ছেড়ে দিয়ে দুর্বল গলায় বলল, মায়া, তোর থেকে বহু গুণ বেশি আমার বাঁচার ইচ্ছে রাফা। আমি বিবাহিত। একটু আগে যার সাথে ফোনে কথা হয়েছিল সে আমার স্বামী। আমার বিপদের কথা শুনে তার পাগলামো ঠাহর আমি এখান থেকেই পেয়েছি। কাল সকালে আমরা জীবিত থাকি বা মৃত, আমার মৃতদেহটা হলেও তার কাছে পৌঁছাবে। সে আমাকে ঠিক খুঁজে বের করবে। শুধু আফসোস থাকবে, তার সাথে আমার ভালোবাসার লেনদেনটা হলো না। কিছু ইচ্ছে মানুষের অপূর্ণই থেকে থাকে। আমার তো দুজনেরই থাকবে আজ মরে গেলে। আমার সাথে তোর থেকে বেশি বাঁচার ইচ্ছেটা ছিল রাফা, কিন্তু বেঁচে ফেরার পরিস্থিতি আমাদের হাতে আর নেই। বর্তমানে হয় পাহাড় থেকে লাফ দিয়ে জান দিতে হবে, আর নয়তো ছেলেগুলোর হাতে নিজেদের মান হারাতে হবে। অপশন দুটো। কতগুলো পাহাড়ি জঙ্গি কুকুরের ভোগবিলাসের কারণ হওয়ার চেয়ে এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মরতে যখন হবে তখন ইজ্জত নিয়ে মরবো, চল। মায়া রাফার হাত টেনে ধরতে রাফা ভয়ে আবারও কাঁদতে লাগলো। উপস্থিত মৃত্যু সামনে দেখে কেই বা মরতে চায়। বয়সে দুজনই ছোট, 17 বছরের কিশোরী। তাদের দুনিয়াটাই হচ্ছে রঙিন, বাস্তবতা সম্পর্কে ধারণা নেই। উড়নচণ্ডী মনে রঙিন স্বপ্ন, চোখে সবকিছু ভালো লাগে। এই বয়সে মেয়েরা রঙিন দুনিয়ায় বাঁচার আকাঙ্ক্ষা বহু বছরে দেখে। সেখানে হুট করে মৃত্যুকে আলিঙ্গন করার বুক ফাটা আর্তনাদের কারণ মায়ের বোঝানো রাফার কাজে দিল না। সে মূলত মরতে চায় না, বাঁচতে চায়। কিন্তু কিভাবে বাঁচবে জানা নেই। মায়া এক হাতে সে নিজের দুহাত চেপে ধরে দাঁড়িয়ে আছে পাহাড়ের শেষ পৃষ্ঠে। বাঁচা মরা টানাটানিতে ততক্ষণে ছেলেগুলো মায়াদের ছুঁই ছুঁই। 10-12 কদম দৌড়ালে হাতে লাগালে। কিন্তু এই অবস্থায় মায়া রাফাকে নিয়ে লাফ দিতে পারছে না। কারণ রাফা নিজে যেমন লাফ দিতে চাচ্ছে না, তেমন মায়াকেও দিতে দিচ্ছে না। শক্ত হাতে মায়াকে চেপে আছে। জোরাজুরিতে মায়া ভীষণ আতঙ্কিত হলো। সামনে ছেলেগুলোর হাতে একবার ধরা পড়লে শেষ। কিন্তু রাফাকে কে বুঝাবে এসব? মায়া আবারও ঘুরে ফিরে পাহাড়ের তলদেশের অন্ধকার গহীনে তাকালো। পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে ছেলেগুলোর অবস্থান নিজেদের কাছে ঠাহর করতে পেরে মায়া রাফার দিকে তাকালো। এই মুহূর্তে মায়ের ইচ্ছা করছে রাফাকে দুগালে কতক্ষণ চড়াতে। মায়াকে আটকিয়ে মরার থেকে বাঁচাতে পারবে এই মেয়ে, নাকি নিজেদের জন্য আরো বিপদ বাড়াচ্ছে? আতঙ্কিত মায়া কি করবে বুঝতে না পেরে হঠাৎ করে রাফার হাত কামড়ে ধরল নিরুপায় হয়ে। ভয়াত রাফা ব্যথা চিৎকার করে উঠতেই সেই সুযোগে মায়া রাফাকে নিয়ে তৎক্ষণাৎ লাফ দিল পাহাড়ের চূড়া হতে। মায়াদের লাফের সাথে সাথে আতঙ্কিত মুখে চেঁচালো বাকি ছেলেগুলো। দৌড়ে মায়াদের অবস্থানে দাঁড়িয়ে হাঁফাতে হাঁফাতে তাকালো পাহাড়ের অন্ধকার তলদেশে। ভয়ার্ত মুখে তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। মূলত তাদের ধারণাতেও ছিল না মেয়ে দুটো হুট করে পাহাড় থেকে ঝাঁপ মারবে। এই পাহাড়ি এলাকার জায়গা জায়গা চেনা তাদের। তারা হলফ করে বলতে পারবে মেয়ে দুটো এইখানে ঝাঁপ দিয়ে নিজেদের মৃত্যু নিশ্চিত করেছে। এদের মাঝে ছেলেগুলোর সর্দার মারুফ লোকটা রেগে মেগে গুলি ছুড়ল মায়াদের উদ্দেশ্যে। দীর্ঘ সময় দৌড়ানিতে হাঁফাতে হাঁপাতে বলল,
শালি বাচ্চারা মরার আর সময় পেল না। এত উঁচু থেকে পড়ে নিশ্চয়ই এতক্ষণে দেহ ছিঁড়ে ভাগ ভাগ হয়ে গেছে পাহাড়ি গাছের ডালে। ফ্রিতে বনশেয়ালের খাবার হইল, তারপরও আমাদের ধরা দিল না। কুত্তার জাত। মোটা করে রতন ছেলেটা একইভাবে হাঁফাতে হাঁপাতে বলল, ভাই, যদি মায়া দুটা না মরে এইখান থেকে পইরা। হুম, মরবো না তো কি করব। এলাকায় সবচেয়ে বিপদ সংকেত এরিয়া হইল এই দিকটা। দিনের বেলায় মানুষের এই এরিয়াতে ঢোকা নিষেধ। আর রাতের বেলা মায়া দুইটা এত ওপর থেকে ঝাঁপ দেওয়া, মরবো না তো বাঁচবো তোর মনে হয়? এরপরও যদি না মরে, তাইলে নিজ ঝাউবনে আমাদের থেকেও হিংস্র ডাকাত দল বাস করে। কমে হলেও তারা ৩০০-র বেশি হইব। আমরা ১০ জন মাইয়া দুইটা ভোগ করতাম, এখন ৩০০ ডাকাত দল ভোগ করব। শালার আমাদের ভাগ্যটাই খারাপ। স্বীকার করলাম আমরা, মজা লইব অন্য কেউ। ধুর, চল। বিগত ৩ ঘন্টা ধরে পাহাড়িয়ান রাস্তার অলিগলি ধরে পাগলের মতো মায়াদের খোঁজ করে যাচ্ছে আরিফ, রাকিবের সঙ্গে কলেজের মায়ার সিনিয়র কিছু ছেলে পেলে। তখন মায়া রাফার নিখোঁজ হওয়ার প্রায় ৩০ মিনিট পর জানতে পারল মায়া গাড়িতে নেই। জুই শ্রেয়া পাশ থেকে উঠে নিজেদের সিটে গিয়ে বসতেই দেখল মায়া নেই পাশে। মায়ের কথা মাথায় আসতে জুই তাড়াহুড়োয় উঠে দাঁড়িয়ে পুরো বাসে চোখ বুলিয়ে কোথাও মায়াকে দেখতে না পেয়ে চেঁচামেচি করে জানালো মায়া বাসে ওঠেনি। আরিফ তখন ক্লান্তিতে বাসের পিছন সিটে বসে ঝিমাচ্ছিল। জুয়ের চিৎকারে হঠাৎ মস্তিষ্ক তড়ক করে জেগে ওঠে মায়ের মিসিংয়ের ব্যাপারটা শুনে। অবিশ্বাসের মতো তৎক্ষণাৎ এগোলো। মায়ের খোঁজ করে যখন পুরো বাসে হইচই পড়ে গেল, তখন বুঝতে পারল মায়া সত্যিই মিসিং। আরিফের পুরো দুনিয়া ঘুরে ওঠার মতো চক্র কাটলো। এত করে বোনদের চোখে চোখে রেখেও শেষ পর্যন্ত বোনকে হারিয়ে ফেলল কিভাবে? আরিফ আতঙ্কিত ভঙ্গিতে চিল্লাচিল্লি করে দ্রুত বাস থামিয়ে বাকি বাসগুলোতেও মায়ের খোঁজ করতে গিয়ে জানতে পারল রাফা নামে আরও একটি মেয়েও মিসিং আছে বাস থেকে। রাফার বান্ধবী চৈতি জানায় সেটা। চৈতি মনে করেছিল রাফা অন্য বাসে আছে, ওর বেস্ট ফ্রেন্ড সোহানীর সাথে। কিন্তু মায়ের নিখোঁজের সাথে সাথে বুঝল রাফাও গায়েব। পরপর 4টে বাসই থামে পাহাড়ি রাস্তার মাঝে। হইচয়ে সকল স্যার সিনিয়ররা গাড়ি থেকে নেমে পড়ল টেনশনে। এত রাতে মেয়ে দুইটা কোথায় যাবে? ওনারাই বা কোথায় ফেলে এসেছে মেয়ে দুটোকে? এত কঠোর নজরদারি পরেও এত বড় দুর্ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষের কৈফিয়তদারিতা করতে হবে এর জন্য। মেয়ে দুটো সহি সালামত না পেলে থানা পুলিশ ঝামেলা বাড়বে, কলেজের বদনাম। টেনশনে এক একজন টিচার্স ঘেমে জবজবে হয়ে গেল। আতঙ্কিত দেখালো এক একজনের ফেসে। সবাই ধারণা করল লাস্ট যখন তারা খাবার হোটেলে বাস থামিয়েছিল, তখন হয়তো মেয়ে দুটো সেখানেই রয়ে গেছে। ধারণা অনুযায়ী তাই হলো। জুই জানালো মায়া ওকে বাহিরে যাবার কথা বলে বাস থেকে নেমে গিয়েছিল তখন। তাড়াহুড়োয় আরিফ বাকি টিচার্স সহ তখনকার হোটেল ম্যানেজারকে কল দিয়ে জানতে চাইল তাদের হোটেলে কলেজ শিক্ষার্থী দুটো মেয়ে পাওয়া গেছে কিনা, বা আশেপাশে খোঁজ নিতে। অল্প সময়ে হোটেলের ম্যানেজার জানায় সেখানে আপাতত কলেজ শিক্ষার্থীর তেমন কেউ নেই। যদি এমন কেউ পায় তারা তাহলে অবশ্যই জানাবে আরিফদের। অতিরিক্ত টেনশন থেকে আরিফের মাথা চক্কর দিয়ে উঠতে পাশ থেকে রাকিব আর আরিফের বন্ধু দিহান ঝাপটে ধরল আরিফকে। ধরাধরি করে আরিফকে রাস্তায় বসাতে চাইলে আরিফ অস্থির গলায় কলেজ সহকারী অধ্যাপককে বলল, আমাকে একটা টিমের ব্যবস্থা করে দিন স্যার, আমি আমার বোনকে খুঁজব। আপনি বাকি শিক্ষার্থীদের নিয়ে আপাতত চলে যান, দরকার হলে সকালে আবার আসবেন। ততক্ষণে আমরা এই দিকে আর্মি ক্যাম্পে যোগাযোগ করছি, তারা আমাদের সাহায্য করবে মিসিং কেসে। আরিফের কথায় স্বেচ্ছায় একদল ছেলে আলাদা হয়ে এগিয়ে আসলো আরিফদের সাহায্যের জন্য। ১০-১৫ জনের একটা টিম হয়ে পুনরায় হোটেলের দিকে যেতে চাইলে গাড়ির সংকীর্ণতার জন্য আটকে গেল। রাত তখন ১০টা ৫৫-র ঘরে। এত রাতে পাহাড়ি রাস্তার গাড়ি খুঁজে পাওয়া মুশকিল। সেজন্য পুনরায় বাসগুলো আবারও আরিফদের নিয়ে হোটেলের রাস্তায় গেল। সর্বোচ্চ গতিতে গাড়ি পৌঁছালো সেখানে। সকল স্টুডেন্টের গাড়িতে লক করে তাড়াহুড়োয় নামলো আরিফ সহ বাকি টিচার্সরা। সকলে আশেপাশে খোঁজ নিয়ে দেখল সত্যিই মায়াদের উপস্থিতি সেখানে কোথাও নেই। ১৪ সদস্যের টিম মেম্বারদের জন্য হোটেল থেকে টর্চ লাইট সংগ্রহ করে স- সর্বপ্রথম আরিফ যেতে চাইল আর্মি ক্যাম্পে। সেখান থেকে আর্মিদের সাহায্য পাহাড়ের বুকে চড়বে মায়াদের খুঁজতে। এত কিছুর মাঝে মায়ের টেনশনে টেনশনে আরিফ জুয়ের কথা ভুলে বসলো। সে বের হয়ে যেতে গিয়েও থেমে গেল দ্বিতীয় বোনের কথা ভেবে। তাড়াহুড়োয় আরিফ চলে যেতে গিয়েও ফিরে আসলো জুয়ের কথা ভেবে। আরিফ চলে গেলে এত রাতে জুইকে কার কাছে দিয়ে যাবে? মায়া নেই, আরিফ নেই, জুই এত রাতে কার কাছে থাকবে? বাসগুলো পুনরায় মুরাদপুরে পৌঁছাতে পৌঁছাতে রাত ২টোর উপরে হবে। এত রাতে একা মেয়ে হয়ে জুইয়ের পক্ষে সম্ভব না বাসায় গিয়ে একা ওঠার।
আবার আরিফের সঙ্গেও এত রাতে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া সম্ভব না। ওরা জানে না সামনে কি হবে, কোন বিপদ থেকে কোন বিপদে পড়বে তারা। উত্তেজিত আরিফ এগিয়ে এসে জুঁইয়ের দায়িত্ব দিয়ে গেল অন্য এক টিচার্সের কাছে। হাত জোর করে রুকায়া ম্যাডামকে বলে গেল তার বোনকে দেখে রাখতে, অন্তত আজ রাতটা জুঁইকে ওনার বাসায় রাখতে। কাল সকালে আরিফ গিয়ে নিয়ে আসবে। জুঁইকে সেফলি রেখে যেতে আরিফ সকলকে নিয়ে চলল আর্মি ক্যাম্পে। পাহাড়ের বুকে চড়তে হলে অবশ্যই তাদের ট্রেনিং প্রাপ্ত একজন ট্রেনার লাগবে, যে তাদের পাহাড়ি পথের নির্দেশনা দিবে, আর্মি ক্যাম্পে নিয়ে যাবে। সেটাও সংগ্রহ করলো হোটেল থেকে একজনকে। আর সেই ট্রেনারের সাহায্যে প্রথম গেল আর্মি ক্যাম্পে। মিনতি করার মতন তাদের কাছে সাহায্য চাইলে তারা জানালো সকালের আগে তারা কিছুই করতে পারবে না, এত রাতে তাদের দ্বারা কিছুই সম্ভব না। আইনি সাহায্য চাইলে আরিফদের অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অসহায় আরিফ মায়ের টেনশনে সময় ব্যয় না করে আর্মি ক্যাম্প থেকে বের হয়ে একাই চলল বোনকে খুঁজতে। সঙ্গে তাদের ১৫ সদস্যের টিমও ছিল। বয়স্ক ট্রেনারকে নিয়ে পাহাড়ি পথের অলিগলি চলতে গিয়ে বেশ কয়েকজন আঘাতও পেল। তাদের মধ্যে আরিফও ছিল একজন। আশাহত আরিফ বুঝতে পারল এই রাতে কোনো আইনি সহায়তা পাবে না তারা। সাধারণ মানুষের সাহায্য কেউ করতে চায় না। মায়াকে হারিয়ে প্রায় ঘন্টা তিনেকের মতো চলতে গেল, এক পাহাড় থেকে অন্য পাহাড়ের চূড়ায়। রাত তখন ১টার ঘরে। আরিফের টিম মেম্বার যখন মায়াদের খোঁজাখুঁজিতে ব্যস্ত, তখনই দেখা গেল পাহাড়ি রাস্তার বুক চিরে উজ্জ্বল আলো কতগুলো ট্রাকে উপস্থিতি। হইচই আর চিৎকারে ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছে আশপাশটা। পাহাড়ের ওপর থেকে সবাই রাস্তার দিকে তাকাতেই দেখল বেশ কয়েকটা ট্রাক একত্রে এই দিকটায় আসছে। সবগুলো ট্রাকে মাল বা অন্য কিছু নেই, বরং ট্রাক ভর্তি অসংখ্য ছেলেদের উপস্থিতি। প্রত্যেকের হাতে টর্চ, হকস্টিক আর দা নিয়ে হইহুল্লোড় করছে ক্ষাপ্ত ভঙ্গিতে। কাউকে কুপিয়ে মারার তেজ। এত কিছুর মাঝে আরিফ বা ওদের টিম বুঝলো না চোখের পলকে এতগুলো ট্রাকে এত মানুষ কোথা থেকে আসলো, কেনই বা আসলো। এই পাহাড়ি বুকে তাদের কি কাজ। দেখতে দেখতে মুহূর্তের মাঝে সবগুলো ট্রাক প্রায় রাস্তার ওপর দাঁড় করাতেই ট্রাকের সবাই হই হুল্লোড় করে চিৎকার চেঁচামেচি করে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো ক্ষিপ্ত ছেলেগুলো। সবার হাতে হাতে দা, হকস্টিক আর উজ্জ্বল আলোর টর্চ বিদ্যমান। চোখের পলকে রকেটের গতির মতো দেখতে দেখতে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ল পাহাড়ের বুকে। হুট করে এতগুলো মানুষের উপস্থিতি দেখে আরিফ আশ্বস্ত হয়ে তাদের কাছে সাহায্যের জন্য এগোতে চাইল। নিজেদের গতিপথ বদলিয়ে গেল নিচে। পাহাড়ের তলদেশে নামতে নামতে দেখল দল বেঁধে আরও অনেক কয়টি ট্রাক উপস্থিত হচ্ছে সেখানে। সবগুলো ট্রাকেই মানুষের একই রকমের হইচই আর চিল্লাচিল্লির কলরব শোনা যাচ্ছে। রাকিব বোকার মতো দাঁড়িয়ে থেকে সবগুলো ট্রাক গুনতে চাইল। ওর ধারণা মতে না হলেও ২০টা ট্রাকের ঊর্ধ্বে হবে। লাইনটা বেঁধে চলেছে একটার পর একটা। একটা ট্রাকে কম করে হলেও ৫০ জন মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায় আছে। তাহলে ২০টা ট্রাকে ১,০০০ জন মানুষ হবে। এত মানুষ এত রাতে কোথা থেকে আসলো? তারা এত ক্ষিপ্ত ভঙ্গিতে পাহাড়ের বুকে কি খুঁজেছে? রাকিবের মতো কি ওদেরও কেউ মিসিং নাকি? নির্জন এলাকায় হুট করে অসংখ্য মানুষের আভাস পেয়ে বুক ভরা আশা নিয়ে তাড়াহুড়ো সেই দিকে এগিয়ে গেল আরিফ, রাকিব সহ তাদের দল। হকস্টিক হাতে ছেলেগুলোর কাছাকাছি যেতেই ক্ষিপ্ত ভঙ্গিতে প্রায় একদল ছেলে আক্রমণ করে বসলো আরিফদের। উত্তেজিত পরিস্থিতিতে হুট করেই কেউ বা কারো চেহারা দেখার সময় পায়নি। কিন্তু চোখের পলকে এক দফা মার আরিফদের ওপর চলে যেতে হঠাৎ পরিচিত কণ্ঠের রাহাত সবাইকে ঠেলে থামিয়ে দিতে দিতে চিৎকার করে বলল, এই দাঁড়া দাঁড়া, আর মারিস না। এটা আমাদের আরিফ ভাই। উনিও হয়তো ভাবিকে খুঁজতে এসেছে আমাদের মতো। থাম থাম, তোরা থাম। হাতে ঠেলে সবাইকে থামাতে থামাতে লাঠির আঘাতে বেশ আহত হলো সবাই। টর্চ লাইটের আলো আরিফদের ওপরে পড়তেই বুঝলো তারা সবাই অতি পরিচিত মানুষ। আরিফ নিজের এলাকার পরিচিত রাহাত ও তাদের সঙ্গীদের দেখে উত্তেজনায় ঝাপটে জড়িয়ে ধরল খুশিতে। এই বিপদের সময় এই বুঝি মায়াকে খুঁজতে সবাই সাহায্য করবে ওর। আরিফ কিছু বলার আগে রাহাত আরিফকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না ভাই, ভাবির কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। পুরো পাহাড় সেকে হলেও ভাবিকে খুঁজে বের করব। শুনলাম ভাবির সাথে নাকি আরও একটা মেয়ে মিসিং আছে। রাহাত কাকে ভাবি ডাকছে তখনও বুঝল না আরিফ। আরিফের ধারণা মায়ের সাথে যে মেয়েটা আছে তাকে হয়তো রাহাত ভাবি ডাকছে। সেজন্য আরিফ রাহাতকে শুধিয়ে ছাড়তে ছাড়তে বলল, তোমাদের ভাবির সাথে আমার বোন মায়া মিসিং। প্লিজ তোমরা আমাদের সাহায্য করো। আরিফকে বলতে না দিয়ে রাহাত পুনরায় বলল, আপনি চিন্তা করবেন না, আমরা ভাবির জন্য এসেছি আরিফ ভাই। ঢাকা থেকে ভাইও আসছে। ভাবিকে আমরা অবশ্যই খুঁজে পাবো ইনশাল্লাহ।
আরিফ কিছু বলার আগে দেখল সেখানে একে একে উপস্থিত হলো আর্মি, র্যাব ফোর্স দল বেঁধে গাড়ি, লাল নীল সিগন্যাল জ্বালিয়ে। কে বা কারা আর্মি, র্যাব বাহিনীকে খবর দিল আরিফ জানে না। তবে এর পিছনে অবশ্যই ক্ষমতাধর কারো হাত আছে। নয়তো যেখানে আরিফ ১ ঘন্টার মতো সময় ব্যয় করে একটা আর্মি সদস্যকেও রাজি করাতে পারল না ওদের সাথে আসার জন্য, সেখানে বন্দুক হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে দলে দলে আর্মি আর কালো পোশাকধারী র্যাব বাহিনী চলে আসলো মায়াদের খুঁজতে। আরিফ রাকিব শুধু বোকার মতো দাঁড়িয়ে রইল। মূলত তারা বুঝতে পারছে সবাই মায়াদের খোঁজে এসেছে। কিন্তু কে এত বিশাল ক্ষমতাধর আয়োজন করলো দুটো মানুষকে খুঁজতে? আরিফ নিজের ভেতরে কৌতূহল চেপে সবার সাথে পাহাড়ের চূড়ায় চলল মায়াদের খোঁজে। অল্প সময়ের ব্যবধানে অন্ধকার পাহাড়ি এলাকা হয়ে উঠল দিনের আলোর ন্যায় উজ্জ্বল। পাহাড়ি গাছগাছালি থেকে মানুষের কলরবের শব্দ বেশি। একত্রে হাজার হাজার মানুষের আগমনে বন্য পশুগুলোরও ভয়ার্ত চিৎকার শোনা গেল চারিদিকে। চোখের পলকে পাহাড়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়া আর্মি, র্যাব আর হৃদের পাঠানো হাজার হাজার ছেলে পেলে। দূর থেকে যে কেউ দেখলে বলে দিতে পারবে পাহাড়ের বুকে কোনো কিছুর অভিযান চলছে জড়সড়। চারিদিকে শুধু আলোর মেলা। সেখানে অল্প সময়ের ব্যবধানে অন্ধকার আকাশে দেখা গেল উজ্জ্বল আলোর কতগুলো হেলিকপ্টার। এতে কে বা কারা আছে আরিফরা বাদে সবাই জানে। রাত তখন ১টা ২৮ ঘরে। তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাখারা রাউন্ড রাউন্ড ঘুরে নামলো পাহাড়ের উন্মুক্ত রাস্তায়। পাখার তীব্র বাতাসে উপস্থিত মানুষ হতে পাহাড়ের ছোট বড় গাছ গাছালির ডালপালা নুইয়ে পড়েছে একে অপরের গায়ে। আশেপাশে মানুষজনের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠতে সবাই দূরে গিয়ে দাঁড়ালো হেলিকপ্টার থেকে। তীব্র গমগমে শব্দের পরপর ৯টি হেলিকপ্টার নামলো পাহাড়ি রাস্তায়। প্রথম হেলিকপ্টার থেকে হৃদের সাথে আসিফকে লাফিয়ে নামতে দেখা গেল। বাকি ৮টা থেকে বন্দুক হাতে বডিগার্ডদের লাফিয়ে বের হতে দেখল সবাই। হৃদকে দেখে আরিফ বুঝতে পারল এসব ক্ষমতার উৎস কোথা থেকে এসেছে। হয়তো রাফা নামের মেয়েটির সাথে হৃদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে ভেবেই আরিফ হৃদকে নিয়ে এত বেশি মাথা ঘামালো না। তার এই মুহূর্তে বোনকে দরকার। সেই জন্য আরিফ হৃদকে দেখে এগিয়ে গেল সামনে। উদ্দেশ্য হৃদকে জানাবে তার বোন মায়াও মিসিং রাফার সাথে। উত্তেজিত হৃদ হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে আর্মি, র্যাব ফোর্সের দুজন কমান্ডার এগিয়ে আসলো হৃদের সঙ্গে সাক্ষাৎকারে। অস্থির উত্তেজিত হৃদের মেজাজ বোঝা দেয়। হিংসত্ব রাগে চোখের পাতা ফুলে আছে লাল লাল হয়ে। ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্ব গর্জন ছাড়বে যে কোনো সময়। দৃষ্টিতে সে কি তেজ, কিন্তু মুখের ভাষা নিশ্চুপ। কালো শার্টের হাতাগুলো টেনে গুটাতে গুটাতে সামনে এগোতেই পেছন থেকে আসিফ একটা বন্দুক এগিয়ে দিতে সেটার দক্ষ হাতে তুলল হৃদ। ডান হাতে বন্দুক চেপে বাম হাতে ট্রিগার পয়েন্ট টানতে টানতে পথ আটকে দাঁড়ালো দুজন কমান্ডার। হৃদকে আশ্বস্ত করতে চাইল তারা মেয়ে দুটোকে অতি শীঘ্রই খুঁজে পাবে। কিন্তু ক্ষিপ্ত হৃদ তাদের ভালো কথাই পোষালো না তার মেজাজ। মেজাজ হারিয়ে দাঁত পিষে বলল, আশেপাশে যেখানে যাকে পাবেন সবাইকে বন্দি করুক। ছোট বড় ছেলে বুড়ো চোর ডাকাত জঙ্গি সন্ত্রাস যাকে পাবেন, আমার সবাইকে বন্দি চাই। এই রাতে পাহাড়ের বুকে থাকা একটা মানুষও যাতে পালাতে না পারে, সেটাই শিওর করুন। আমার সবাইকে মানে সবাইকে বন্দি চাই। গট ইট? হয়ে যাবে মিস্টার খান। আপনি হৃদ ভাই। কমান্ডারের কথা শেষ করার আগে সেখানে উপস্থিত হলো আরিফ। উত্তেজনায় কমান্ডারের কথার মাঝে কথা বলে ফেলল হৃদকে ডেকে। হৃদের খিচে থাকা মেজাজ তড়াক করে তপ্ত আগুনের ন্যায় জ্বলে উঠল আরিফের উপস্থিতি দেখে। মেজাজ হারিয়ে মুহূর্তের মাঝে হিংস্র বাঘের ন্যায় থাবা বসল আরিফের শার্টের কলারে। চোখের পলকে কারো কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর শক্ত হাতে ঘুষি পড়ল আরিফের নাকে মুখে। উপস্থিত সবাই থমথমে খেয়ে গেল হৃদের হঠাৎ কাণ্ডে। আসিফ দ্রুত সবাইকে ঠেঙিয়ে হৃদকে ঝাপটে ধরল আরিফকে আঘাত করা থেকে। একা আসিফ হৃদকে সামলাতে মুশকিল হতে দেখে পরপর সঙ্গে সঙ্গে আরও দুজন কমান্ডার এগিয়ে এসে হৃদকে ঝাপটে জড়িয়ে ধরল আরিফ থেকে ছাড়াতে। টানাটানি করে আরিফের হাতে হৃদকে ছাড়িয়ে নিতে ভয়ঙ্কর মেজাজে চেঁচালো হৃদ। আরিফকে উদ্দেশ্য করে ফের তেড়ে যেতে চেয়ে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, তুই থাকতে আমার বউ হারালো কিভাবে? বোনকে যদি দেখে রাখতে না পারিস তাহলে দায়িত্ব নিতে গেলি কেন? তোকে কে বলেছে আমার বউকে টুরে নিয়ে আসতে? আমার পারমিশন নিয়েছিলি? আহত অবস্থায় পুনরায় হৃদের আঘাত পেয়ে নুইয়ে পড়ল আরিফ। হৃদ কেন আরিফকে হঠাৎ আক্রমণ করলো বুঝল না সে। হৃদের সাথে আরিফদের আত্মীয়তার সম্পর্ক আছে, সেই সুবাদে হৃদ আরিফকে আঘাত করার কথা নয়। সবচেয়ে বড় কথা হলো আরিফ হৃদ খানের বউকে চিনে না পর্যন্ত। তাহলে সেখানে আরিফ অন্য কারো বউকে ট্যুরে নিয়ে আসবে কিভাবে? আরিফ শুধু তার বোনের দায়িত্ব নিয়েছিল। আর এজন্য সে কারো কাছ থেকে পারমিশন নেবে না অবশ্যই।
নুয়ে পড়া আরিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে বাম হাতে ঠোঁটের আঘাতে রক্তটা পরিষ্কার করতে করতে তাকালো হৃদের হিংস্র চেহারার দিকে। হৃদের বন্দুকের ট্রিগার দিয়ে আঘাত করায় বেশ কেটেছে আরিফের ঠোঁট। আরিফ ঠোঁটের রক্ত মুছতে মুছতে হৃদকে বোঝাতে চেয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আমি আপনার ওয়াইফকে চিনি না। আমি শুধু আমার বোনের মিসিং কেসটা আপনাকে জানাতে এসেছিলাম। আমার ছোট বোন মায়াকে তো আপনি চিনেন। ও আপনার বউয়ের সাথে মিসিং। আমাদের ধারণা ওরা হয়তো এই পাহাড়ি এলাকায় কোথাও আটকে আছে। আরিফের ভদ্র কথায় হৃদের মেজাজ যেন খারাপ হতেই থাকলো। তার বউ হারিয়ে গেছে আর এখনো আরিফ বালের ভদ্রতা দেখাচ্ছে। সে যদি তার বউকে সহি সালামত না পায় তাহলে সবার আগে এই ছেলেকে মারবে সে ট্রিগার পয়েন্ট রেখে। হৃদ গর্জে উঠে ফের আরিফের দিকে তেড়ে যেতে চাইলে একইভাবে বাধা দেয় আসিফ আর বাকি দুজন কমান্ডার। হৃদ তেতে উঠে দাঁত পিষে চেঁচিয়ে বলল, তোর বালের ধারণা আছে ভদ্রলোকের বাচ্চা? তুই জানিস তোর বোন কই আছে? সে পাহাড়ি জঙ্গি ছেলেদের হাতে পড়েছে। এতক্ষণ কি হয়েছে তাদের সাথে সেই ধারণা আছে তোর? করতে পারবি? হৃদের কথায় আরিফ অবিশ্বাস্য গলায় শুধালো, কি? আপনাকে এসব কে বলেছে? তোর বোনের ফোনে এসেছি, সে জানিয়েছে সবটা। আরিফ দোয়া কর তোর বোনের যাতে কিছু না হয়। যদি কিছু হয় তাহলে তোকে আমি ছাড়ব না। রাত প্রায় শেষের দিকে। সময় তখন ৪টা ২১ মিনিট। পুরো পাহাড়ি এলাকায় এত অভিযান চালিয়েও মায়াদের খোঁজের সন্ধান পেল না কেউ। এমনকি মায়াদের তাড়ানো তখনকার সেই ১০ জন জঙ্গি ছেলেগুলো ততক্ষণে আটকে পড়েছে আর্মিদের হাতে। কিন্তু জানের ভয়ে তারা মুখ খুলছে না পর্যন্ত। আর না এটা বলছে মায়াদের তারা হোটেল থেকে তুলে এনেছে। হৃদের কথা মতো পাহাড়ের বুকে যাকে পেয়েছে সবাইকে বন্দি করেছে আর্মি আর র্যাব ফোর্স। এমনকি মায়াদের তখন পাহাড় থেকে লাফিয়ে পড়া বিপজ্জনক এরিয়াতেও র্যাব বাহিনীর অভিযান চালিয়ে ৩০০ ডাকাত দলকে আটক করেছে মায়াদের খোঁজে। বিগত ৪-৫ ঘন্টার অভিযান চালিয়েও দুটো মেয়ের খোঁজ কেউই দিতে পারল না। আর না জঙ্গি ছেলেগুলো জানের ভয়ে মুখ খুলতে জানাচ্ছে মায়াদের পাহাড় থেকে লাফিয়ে পড়ার বিষয়টি। আটকে রাখা সবার সাথে তারাও কিছু জানে না বলে অজানা সাজলো। জঙ্গি ছেলেগুলোর ধারণা এত উপর থেকে মেয়েগুলো ঝাঁপ দিয়ে অবশ্যই মরে গেছে এতক্ষণে। সেখানে মৃত মেয়ে দুটো এসে বলবে না তাদের পিছনে কারা লেগেছিল তখন। জঙ্গি ছেলেগুলো যদি এই মুহূর্তে চুপ থাকে তাহলে অবশ্যই প্রাণে বেঁচে যাবে সবাই। আর নয় পরিস্থিতি যে গরম দেখাচ্ছে, এবার ধরা পড়লে প্রাণ থাকবে না কারো। ভয়ার্ত মুখে সকলে বারবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। বুঝতে পারলো মেয়ে দুটো কোনো সাধারণ কেউ ছিল না। ওরা ভুল জায়গায় হাত দিয়েছিল। চারিদিকে না পাওয়ার ব্যর্থতার সুর শুনতে শুনতে নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেল হৃদ। মন মস্তিষ্ক টনটন করছে তপ্ত দহনে। বউকে না পাওয়ার ব্যর্থতা তাকে ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এত ফোর্স লাগেও বউকে খুঁজে না পাওয়ার কারণটা ব্যাখ্যা করে তার বউ সহি সালামতে আর নেই। দুর্বল শরীরে হৃদ মাথা ঘুরিয়ে ক্ষয় হারিয়ে পড়তে নিলেই পেছনের ছেলেগুলো হইচই করে ধরল হৃদকে পড়া থেকে। ততক্ষণে হৃদ জ্ঞান হারালো। সবাই ধরাধরি করে ক্যাম্পের দিকে নিয়ে যেতে সেখানে সারি সারিভাবে দেখা গেল আরও কিছু গাড়ি ও পুলিশ ফোর্সের উপস্থিতি। ছেলের খবর শুনে মন্ত্রী নিহাল খানও শেষ রাতের দিকে উপস্থিত হয় সেখানে। সিকিউরিটি আরও বাড়িয়ে দিয়ে হৃদের খোঁজ করল। হৃদকে তাঁবুতে দুর্বল অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে আতঙ্কে বসল হৃদের পাশে। ওনার এত বলিষ্ঠবান ছেলেকে কখনো দুর্বল হতে দেখা যায়নি জ্ঞান হারাতে। আজ প্রথম দেখলো ওনার ছেলে জ্ঞান হারিয়েছে। বাবার মনটা যেন হু হু করে উঠল হৃদের টেনশনে। ডাক্তারের ব্যবস্থা ছিল তাঁবুতে। পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে যদি কেউ আহত হয় তাহলে তার সুষ্ঠু চিকিৎসার জন্য ডাক্তারের ব্যবস্থা করে রেখেছিল আসিফ। নিহাল খান হৃদের পাশে বসতে আরিফ সবটা জানালো তাকে। কেন তারা এখানে এসেছে। মায়াকে নিয়ে সবকিছু না বললেও এতটা জানাই হৃদের সাথে মায়ের একটা হালাল সম্পর্ক আছে। চতুর দাম্ভিক নিহাল খানকে আর কিছু ভেঙে বলতে হয়নি আসিফের। চট করে বুঝে গেল ছেলের দুর্বল হয়ে জ্ঞান হারানোর কারণটা। নারীর টানে বলিষ্ঠ থেকে বলিষ্ঠবান পুরুষকেও মুহূর্তের দুর্বল হতে দেখেছে তিনি। ওনার ছিল তো কিছুই না। হৃদকে ঘুমের ইঞ্জেকশন দিতে নিহাল খান নিজ দায়িত্ব নিল সবকিছু। বাকি রাতটা তিনি বিরতিবিহীনভাবে দাঁড়িয়ে মায়াদের খোঁজের অনুসন্ধান করল। কিন্তু ফলাফল তখনও শূন্য। হৃদের জ্ঞান ফিরে প্রায় ৩ ঘন্টা পর। সকাল তখন ৭টার ঘরে। খালি মস্তিষ্কে তড়াক করে উঠল কয়েক সেকেন্ডের পর পর। শিট 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 বলে চেঁচিয়ে পাগল পাগল হয়ে বের হলো তাঁবু থেকে। আশেপাশের পরিবেশটা রাতের মতো গমগমে আর উত্তেজিত দেখে বুঝল তার বউকে এখনো খুঁজে পায়নি। নিহাল খান তাঁবুর বাইরে দাঁড়িয়েছিল। হৃদকে জেগে উঠতে দেখে তিনি এগিয়ে আসলো।
হৃদের চঞ্চল দৃষ্টি আর অস্থির বচনভঙ্গি দেখে তিনি নিজ থেকে হৃদকে জানালো মেয়ে দুটোর নিখোঁজ থাকার বিষয়টি। নিস্তব্ধ হৃদ হুম হাঁ কোনো কিছুই শব্দ করল না, শুধু নিশ্চুপ চোখে বাবার থেকে চোখ সরিয়ে তাকালো পাহাড়ের দূর পথে। দৃষ্টি শান্ত, মন চঞ্চল। নিশ্চুপ হৃদের অস্থির মনের অবস্থা ঠাহর করতে ততক্ষণে পারল না নিহাল খান। এগিয়ে এসে ছেলেকে ঝাপটে জড়িয়ে ধরতে হৃদ ভাঙা গলায় একটু করে বলল, আই লাভ হার বাবা, অ্যান্ড আই ওয়েন্ট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাব ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা, নিঃশ্বাস আটকে মারা যাব। প্লিজ বাবা, সেভ হার, প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে একটা কথা জানাই। এখন 12:30 বাজে, রাত রাত 12:30 বাজে। আমি এখন ঘুম না পাইলে তোমাদের জন্য ভিডিও রেডি করছি যেন তোমরা তাড়াতাড়ি ভিডিওটা পাও। সকালের দিকে ভিডিও রেডি করতে গেলে ভিডিও এডিটিং, প্রসেসিং সবকিছু মিলায় দেরি হয়ে যায়। তখন ভিডিওর টাইম মতো ছাড়া যায় না, বুঝছো? তোমাদের কথা চিন্তা করে তোমরা যেন টাইমলি ভিডিওটা দেখতে পাও, তোমাদের কথা চিন্তা করে ভিডিও রেডি করছি। আর তারপরেও তোমরা এত কেন হিংসুটে বলো তো? ভিডিওতে কেন লাইক, কমেন্ট, শেয়ার করো না, হ্যাঁ? তাড়াতাড়ি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি জানি আমি তোমাদের কাছে অনেক অপ্রিয়। তাই বলেই তো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো না, আবার চ্যানেলও সাবস্ক্রাইব করো না। যাই হোক, আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।